কিন্তু এটাই তো কারণ নয়, আমরা ভেতরে কি হচ্ছে কিছু জানি না। কেন আপনার স্ট্রোক হবে? তো এটা কত বড় ভুল ধারণা, আপনি সুন্দর করে বুঝিয়েছিলেন। কোমরে ব্যথা, অবভিয়াসলি ওটা নার্ভের রোগ। মানে এরা কি সব ভাই বোন নাকি, মানে একজনের হলে একটা হলে সবগুলোই আসবে? এইটা হরমোনাল এফেক্ট, এটা কি শুধুই বয়স্কদের রোগ? সেইটা আইডেন্টিফাই করুন। এখন খুব বেশি দেখা যাচ্ছে তা হচ্ছে নার্ভের সমস্যা। এগুলো সব কিছুর ওপরই ডিপেন্ড করে। ডাক্তারবাবুর পরামর্শে থাকার পরেও অনেকের দেখা যায় ওষুধ খাওয়ার পরেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না। এটা কি শুধু লাইফস্টাইলের জন্য? এর উত্তর কেউ জানে না। তো কতটা ভুলভাবে এগোচ্ছি আমরা তার ট্রিটমেন্টে। হঠাৎ রক্ত যাওয়াটা বন্ধ হয়ে গেল, হঠাৎ ও বুকে ব্যথা অনুভব করলো, হঠাৎ পড়ে গেল, হঠাৎ গাঁটে গাঁটে বা পায়ে গোড়ালিতে ব্যথা মানেই ইউরিক অ্যাসিড বেড়েছে, মোটা হয়ে যাচ্ছিস, থাইরয়েডটা একবার টেস্ট করে নে, থাইরয়েড নিশ্চয়ই বেড়েছে। হাই প্রেশার, বাবা স্ট্রোক থেকে সাবধান। এমন অনেক ধারণা আমরা ডাক্তার, চিকিৎসক, বিশেষজ্ঞ না হয়েও একে অন্যকে দিতে থাকি, আর এভাবেই সুন্দর করে ভুলগুলো ছড়ায়। ভুল ধারণা আমাদের মাথায় ভরে গেছে। আজকে এই সমস্ত ভুল ধারণা আমরা মিটিয়ে দিতে চলেছি বিশেষ এই পডকাস্ট থেকে হ্যালো ডক্টরে। আমি স্মৃতি আপনাদের সঙ্গে, আর যিনি সুন্দর করে খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবেন, খুব পরিচিত মুখ, চেনা মুখ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ডক্টর অর্কদীপ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন, এমডি ইন্টারনাল মেডিসিন। স্যার স্বাগত আপনাকে হ্যালো ডক্টরের পডকাস্টে। স্যার প্রথমেই যে প্রশ্নটা রাখবো, মেডিসিন বলতে অনেক ভুল ধারণা নিয়েও আমরা কিছুটা বুঝেছিলাম, এবার এই ইন্টারনাল মেডিসিন এটা ঠিক কি, এটার কি প্রয়োজন পড়ে? এটাকে যদি খুব সহজভাবে বলি, অ্যাকচুয়ালি আমরা যারা ডাক্তার তারা প্রত্যেকে এমবিবিএস পাস করি শুরুতে। সেটা হচ্ছে একটা ব্যাচেলার ডিগ্রি, যেরকম বিএ, বিএসসি, বিকম, বিটেক হয়, তেমনি ডাক্তারির ব্যাচেলার ডিগ্রি হচ্ছে এমবিবিএস। এবং আমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পরে তারপরে আমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয়। এই পোস্ট গ্র্যাজুয়েশনে অনেকগুলো সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করা যায়। তো যেরকম আপনি ফিজিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারেন, বায়োকেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারেন, প্যাথোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারেন, সেরকমই একটা সাবজেক্ট হচ্ছে এই ইন্টারনাল মেডিসিন বা মেডিসিন সাবজেক্টটা। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই সাবজেক্ট যেটাতে এমডির, মানে এটা একটা এমডির একটা সাবজেক্ট যেখানে অ্যাকচুয়ালি আমরা যারা এমডি করি এই মেডিসিনে, তারা আমরা অ্যাকচুয়ালি আমাদের শরীরে যতগুলো অর্গ্যান রয়েছে, মানে ব্রেন থেকে, কিডনি থেকে, হার্ট থেকে, যাবতীয় অর্গ্যানের কি সমস্যা হতে পারে এবং তার কি ট্রিটমেন্ট হতে পারে, সেটাই আমরা পোস্ট গ্র্যাজুয়েশনে শিখি। যেরকম কেউ যদি এমডি ফিজিওলজিতে করে তাহলে সে শুধু শিখবে 3 বছরে যে মেনলি অর্গ্যানগুলো কাজ কিভাবে করে, কিংবা যিনি প্যাথোলজি করবেন এমডিতে তিনি মেনলি শিখবেন যে যদি অর্গ্যানগুলো খারাপ হয় তাহলে স্লাইডে কীরকম সমস্যা আসবে। কিন্তু যারা এমডি মেডিসিনে করে তারা অ্যাকচুয়ালি প্রতিটা অর্গ্যানের কি সমস্যা হতে পারে এবং তার ট্রিটমেন্ট কি সেটা শিখবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এমডি মেডিসিন। লোকে মানে আমি একটা খুব কমনলি দেখেছি, যারা এমডি করেন সবাই ভাবেন, এটা মানুষের খুব কমন ধারণা, প্রতিটা এমডি যাদের নামের পাশে লেখা থাকে সবাই ভাবে যে সবাই বোধহয় মেডিসিন। না, মেডিসিন হচ্ছে একটা সাবজেক্ট অনেকগুলো সাবজেক্টের মধ্যে, এবং খুব কয়েকজন মানুষই এমডিটা মেডিসিনে করেন, সবাই এমডি কিন্তু মেডিসিনে করেন না। মানে আমাদের কাছে এই প্রেসক্রিপশনটা দেখাটাও কিন্তু একটা বড় বিষয়। আমরা যখন একজন ডাক্তারবাবুর কাছে যাব, কিন্তু আমরা খুব একটা সেটা ভাবিও না, দেখিও না, আমরা ওনাদের উপরেই ভরসা রাখি। স্যার একদম খুব কমন কিছু প্রশ্ন যেগুলো মানুষ আমাদের পেজে বা তাদের মুখে মুখেও শোনা যায়, থাইরয়েড, হাই প্রেশার এবং ডায়াবেটিস, এই তিনটে নিয়ে প্রথমে একটু শুরু করতে চাইব। প্রথমেই এই যে ডায়াবেটিস বা সুগার এখন ঘরে ঘরে, আর এটা কি শুধুই বয়স্কদের রোগ? এখন তো অনেক কম বয়স থেকেও দেখা যাচ্ছে ডায়াবেটিস বা সুগার, কি বলবেন এটা? ডায়াবেটিস কোনোদিনই বয়স্কদের রোগ ছিল না। ডায়াবেটিসের অনেক ধরনের টাইপ রয়েছে, প্রচুর টাইপ রয়েছে, মানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, আরও টাইপ রয়েছে। আমি সমস্ত কিছুতে যাচ্ছি না, বাট খুব সহজভাবে বললে গ্রসলি ডায়াবেটিস 2 ধরনের হয়। ডায়াবেটিসের ব্যাপারটা কি, ডায়াবেটিস হচ্ছে আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে গেছে। তো রক্তে চিনির পরিমাণ কেন বেড়ে গেল, তার কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা হরমোন আছে যার নাম ইনসুলিন। তো ইনসুলিন হচ্ছে যে রক্তে চিনির পরিমাণটাকে একটা নিয়ন্ত্রণে রাখে। তো এই ইনসুলিন হরমোনটার যদি কোনো গন্ডগোল হয় তাহলেই আপনার রক্তে চিনির পরিমাণটা বেড়ে যাবে। এবার গন্ডগোল দুরকম হতে পারে, আইদার ইনসুলিন হরমোনটা তৈরিই হচ্ছে না, অথবা তৈরি হচ্ছে কিন্তু সে কোনো কারণে কাজ করতে বাধা পাচ্ছে, তাহলেই আপনার রক্তে চিনির পরিমাণ বেড়ে যাবে। তো জেনারেলি দেখা যায় যে যখন ইনসুলিন হরমোনটা তৈরিই হচ্ছে না, এইটা একটা জেনেটিক রোগ, যেটা জন্ম থেকেই, মানে অল্প বয়সেই সেই রোগটা ধরা পড়ে, এবং এটা এক ধরনের ডায়াবেটিস।
যেখানে অল্প বয়স থেকেই এই ডায়াবেটিসটা ধরা পড়ে, অল্প বয়স থেকেই রক্তে চিনির পরিমাণ অনেকটা বেড়ে যায়, কারণ ইনসুলিন তৈরি হচ্ছে না কোনো কারণে। এবং এটাকে আমরা খুব কমনলি টাইপ 1 ডায়াবেটিস বলি, যেটা অ্যাকচুয়ালি বাচ্চা বেলাতেই ধরা পড়ে। আর একটা যেটা আমরা কমনলি দেখতে পাই, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে যখন আস্তে আস্তে বিভিন্ন ফ্যাক্টরের জন্য, মানে ওজন বেড়ে যাওয়ার জন্য, মোটা হয়ে যাওয়ার জন্য, কিংবা পরিবেশের স্ট্রেসের জন্য হোক, আস্তে আস্তে ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয় বা ইনসুলিন কাজ করতে পারছে না, বাধা পাচ্ছে, সেইটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। এবং এই টাইপ 2 ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি একটু বেশি বয়সে ধরা পড়ে। তার মানে ডায়াবেটিস অল্প বয়সেও ধরা পড়তে পারে, বেশি বয়সেও ধরা পড়তে পারে, সেটা দেখতে হবে যে কোন ধরনের ডায়াবেটিস হচ্ছে। এর বাইরেও আরো অনেক ধরনের ডায়াবেটিস হতে পারে, যেরকম একটা খুব ইন্টারেস্টিং নাম আমি আপনাকে বলতে পারি, মোদি ডায়াবেটিসটার টাইপটার নাম মোদি। সো ফুল ফর্ম হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং। এটা আমাদের কারোরই জানা ছিল না। মোদির ফুল ফর্ম হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং, তার মানে অল্প বয়সের ডায়াবেটিসের এটা একটা টাইপ, যার নাম হচ্ছে মোদি। আজ কিন্তু একটা নতুন জিনিস জানলাম আমরা। আর সঙ্গে যেটা জানবো, যে অনেকেরই একটা ধারণা আছে ইনসুলিন স্টার্ট, এটা মানেই কিন্তু ডায়াবেটিসের একদম শেষ পর্যায়ে, মানে আপনি এবার গেলেন এরকম একটা বিষয়। এটা কি সত্যি, মানে ইনসুলিন নেওয়া মানে কি শেষ? দেখুন, প্রথমেই আপনাকে বলে দিলাম, যেটা টাইপ 1 মানে যেটা বাচ্চাদের মেইনলি ধরা পড়ে, সেখানে সমস্যা কি ছিল, ইনসুলিন তৈরিই হচ্ছে না। তার মানে ওর একমাত্র ট্রিটমেন্ট তো ইনসুলিন দেওয়া, আর তো কোনো অপশন নেই আপনার কাছে। হ্যাঁ, এবং সেটা তো অনেক কম বয়স থেকেই হবে। কম বয়সে, এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকে। বহু মানুষ টাইপ 1 ডায়াবেটিস তাদের আক্রান্ত, এবং তারা একদম অল্প বয়স থেকে তারা ইনসুলিনই নিতে হয় তাদেরকে, এবং শেষ দিন অবধি ইনসুলিন নিতে হয়। এবং এটাতে কোনো অসুবিধা নেই, আপনার শরীরে ওই হরমোনটা তৈরি হচ্ছে না, তাই বাইরে থেকে ওই হরমোনটা দিচ্ছে, এবং তিনি দিব্যি বেঁচে আছেন। টাইপ 2 যাদের, মানে যাদের বেশি বয়সে ইনসুলিন আস্তে আস্তে কাজ না করার জন্য হয়, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক রকমের, প্রথমে আমরা ওষুধই দিই, ওষুধ দিয়ে চেষ্টা করি যে যদি কোনো রকমভাবে যে কাজটা করতে পারছে না ইনসুলিন, সেটাকে যদি কোনোভাবে করানো যায়। কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে ওষুধে কাজ হলো না, তাহলে ইনসুলিন দিতেই হবে। তবে এরকম ব্যাপার নয় যে ইনসুলিন দেওয়া মানে শেষ হয়ে গেল, ইনসুলিন নিয়ে এবার দীর্ঘদিন বেঁচে থাকবে, কারণ মেন লক্ষ্য হচ্ছে রক্তে চিনির পরিমাণটাকে কন্ট্রোলে রাখা। সমস্যাটা সেটা, আপনি যে কোনোভাবে যদি কম রাখতে পারেন তাহলেই আপনি দীর্ঘদিন বাঁচতে পারবেন, কিন্তু আপনি যদি চিনির মাত্রাটাকে কন্ট্রোলে না করতে পারেন তাহলেই আপনার আয়ুটা কমতে থাকবে। সেটা ইনসুলিনটা কোনোটা ফ্যাক্টর নয়, না, ইনসুলিন দিয়ে আপনি কম রাখবেন। হ্যাঁ, একদমই তাই। স্যার, তাহলে এটা কেন হয় যে ওষুধ চলছে বা ভালো রকম সে ডাক্তারের পরামর্শেই রয়েছেন, কিন্তু তাও ডাক্তারবাবুর পরামর্শে থাকার পরেও অনেকের দেখা যায় ওষুধ খাওয়ার পরেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে না? এটা কি শুধু লাইফস্টাইলের জন্য? একটা তো হচ্ছে লাইফস্টাইলের জন্য, দ্বিতীয়ত কতদিন ধরে ওষুধ খাচ্ছেন, কি ওষুধ খাচ্ছেন, এগুলো সব কিছুর ওপরই ডিপেন্ড করে। বিশেষ করে আরো কিছু, প্রত্যেকটা মানুষের আমাদের জিন আলাদা আলাদা, তো সেইটাতে কতটা ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা বেড়ে যাচ্ছে, সেগুলো সমস্ত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন একটা খুব কমন একটা ওষুধ আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও মনে হয় কখনো দিয়েছিলাম, আগেকার দিনে খুব ব্যবহার হতো, আজকের দিনে একটু ব্যবহারটা কমেছে। ওই ওষুধটা কি করতো, ওই ওষুধটা যেটা করতো যে ইনসুলিন, মানে যাদের ডায়াবেটিস হয়েছে, ওই ওষুধটার কাজ ছিল ইনসুলিনকে তৈরি করা, মানে বেশি করে, মানে শরীরে বেশি করে তৈরি করা। এইবার টাইপ 2 ডায়াবেটিস যাদের অলরেডি ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে, কাজ করছে না, তাদেরকে এবার আমি ওই ওষুধটা দিচ্ছি, সেখানে আরও বেশি ইনসুলিন তৈরি হচ্ছে। ইনিশিয়ালি তো খুব ভালো কন্ট্রোল হচ্ছে, কিন্তু একটা টাইম পরে দেখা যাবে যে অলরেডি আপনার ইনসুলিন এমনি কাজ করতে করতে ক্লান্ত ছিল, কাজ করতে চাইছিল না, তার উপর আপনি তাকে আবার ফোর্সফুলি দীর্ঘদিন ধরে ইনসুলিন দিয়ে গেছেন, তো হঠাৎ করে দেখা যাবে যে 10-15 বছর ওই ওষুধটা খাওয়ার পরে দারুণভাবে কন্ট্রোলে ছিল, হঠাৎ করে 15 বছর পরে একদিন গিয়ে দেখা যাবে যে আর সুগার আর কন্ট্রোল হচ্ছে না ওই ওষুধটাতে। তো এরকম ওষুধের মলিকিউলের ওপর অনেক কিছু ডিপেন্ড করে, এবং অবভিয়াসলি ডায়াবেটিস এমন একটা রোগ যেটা লাইফস্টাইলের ওপর তো অনেকটা ডিপেন্ড করেই। তো আপনি কীরকম লাইফস্টাইল লিড করছেন, কতটা চাপ নিচ্ছেন, আপনি হাঁটা চলা কতটা করছেন, আপনার ফুড হ্যাবিট কী, সব কিছুর ওপরই নির্ভর করছে। স্যার, এই আপনাদের এই যে বিষয়টা আমরা কথা বলছি ডায়াবেটিস নিয়ে, অনেক পেশেন্টেরই দেখা যায় ডায়াবেটিস হওয়ার পরপরই থাইরয়েড ধরা পড়ে, থাইরয়েড হয়েছে, আবার সেই পেশেন্টের দেখা যায় যে অনেক সময় তার হাই প্রেশার ধরা পড়ে। তো মানে এরা কি সব ভাই বোন নাকি, মানে একজনের হলে একটা হলে সবগুলোই আসবে? দেখুন, প্রথম কথা, ডায়াবেটিস
আমি যেরকম বললাম ইনসুলিন হরমোনের সমস্যা একটা, মানে একটা হরমোনগত রোগ। থাইরয়েডও হরমোনগত রোগ। তাহলে অবভিয়াসলি যে কোনো দুটো হরমোনগত রোগের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক তো থাকবেই। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আপনাকে খুব সহজ করে বলি, যেরকম আমি আপনাকে একটা টাইপ 1 ডায়াবেটিসের কথা বললাম, যেখানে কি বললাম যে ইনসুলিন তৈরি হয় না। কেন ইনসুলিন তৈরি হচ্ছে না? তার কারণ আপনার শরীরের নিজস্ব একটা সিস্টেম থাকে, তারা হঠাৎ করে আপনার এগেনস্টে চলে যায়। এটা এক ধরনের রোগ, যেটাকে আমরা অটো ইমিউন রোগ বলি। তো আপনার শরীরের সিস্টেম আপনাকে প্রোটেক্ট করার বদলে আপনার ক্ষতি করতে শুরু করেছে, এবং ওরাই ইনসুলিন যেখান থেকে তৈরি হচ্ছিল তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এইবার যখন এই সিস্টেমটা আপনার বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, যে আপনার ইনসুলিন তৈরিই হতে দিচ্ছে না, সে কি শুধু ইনসুলিনেই বসে থাকবে? না, সে আপনাকে থাইরয়েডকেও এফেক্ট করবে এবং থাইরয়েডকেও তৈরি হতে দেবে না। তার মানে টাইপ 1 ডায়াবেটিস যাদের হবে তাদের দেখা যাবে থাইরয়েড হরমোনও তৈরি হচ্ছে না। তো একসঙ্গে দুটো, তো এটা একটা লিঙ্ক আমি আপনাকে বললাম। আবার অন্যদিকে আর একটা লিঙ্ক আপনাকে বলি, ধরুন যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে, রক্তে চিনির পরিমাণ বেশি থাকছে। তো এই চিনির পরিমাণ বেশি থাকাটা রক্তের মানে আমাদের শরীরের প্রতিটা অর্গ্যানের জন্য খুব খারাপ। আমাদের কোনো অর্গ্যান অতিরিক্ত চিনি পছন্দ করে না, কারণ এই অতিরিক্ত চিনি প্রতিটা অর্গ্যানকে গিয়ে অর্গ্যানকে ড্যামেজ করে। তাহলে এইবার রক্তে যদি অতিরিক্ত চিনি থাকে, তাহলে সেই রক্ত তো থাইরয়েডেও ঢুকছে, থাইরয়েডকেও ক্ষতি করছে। থাইরয়েড আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এবং হরমোন কম তৈরি হচ্ছে। আবার অন্যদিকে ধরুন কারুর আগে থাইরয়েডের সমস্যা, এই থাইরয়েড হরমোন ইটসেলফ আমাদের রক্তের চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করে অনেক ক্ষেত্রে। তাহলে থাইরয়েডের যদি আবার গন্ডগোল হয়, তাহলে রক্তে চিনির মাত্রার গন্ডগোল হয়ে যাবে, সেখান থেকেও আবার ডায়াবেটিস হতে পারে। মোদ্দা কথা হচ্ছে এরা প্রত্যেকটাই খুব ইন্টারলিঙ্কড। যখনই আপনার ডায়াবেটিস হচ্ছে, আপনার শরীরে চিনির পরিমাণ বেশি থাকছে, এটা বডির জন্য একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এবং যখনই এরকম স্ট্রেসফুল সিচুয়েশনে বডি ঢুকে যায়, সেইটার জন্য কিন্তু কিডনি সহ বহু অর্গ্যান এফেক্ট হতে শুরু করে। এবং কিডনি হচ্ছে সেই অর্গ্যান যে আমাদের বডির প্রেশার নিয়ন্ত্রণ করে। এবার কিডনির যদি চাপ হয়, মানে এই সুগারের জন্য যদি কিডনি এফেক্টেড হতে শুরু করে, সেখান থেকে হাইপার টেনশন হবে, প্রেশার বেড়ে যাবে। তো মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত রোগগুলোই একে অপরের সঙ্গে কানেক্টেড। সেই জন্যই আপনি দেখবেন যে প্রেশার, সুগার, থাইরয়েড মোটামুটি কানেক্টেড হয় আর কি, মানুষ কমনলি একটা হলে আর বাকিগুলোও হয়ে যায়। আর এই থাইরয়েড মানে অনেকেরই দেখা গেছে যে মোটা হচ্ছিস, থাইরয়েডটা একবার চেক করে দেখা, থাইরয়েড নিশ্চয়ই বেড়েছে। মোটা হওয়ার সঙ্গে থাইরয়েড, বা প্রশ্নটা যদি আরেকটু অন্যরকম ভাবে করি, রোগাদের নাকি থাইরয়েড হয় না। হ্যাঁ, যা থাইরয়েড হয় সব মোটাদেরই হয়। এটা কি ভুল ধারণায় আছি আমরা? থাইরয়েডটা নিয়েও লোকের খুব ধারণা কম। থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড, যেটা আমাদের এইখানটা থাকে গলায়, এই যে আপনার দেখুন এই যে উঁচু যে জায়গাটা, এইখানটায় থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এইবার থাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের বডিতে, আমাদের বডির মধ্যে যত মেটাবলিজম হচ্ছে, যত বিপাক হচ্ছে, সেই কাজটা থাইরয়েড হরমোন করে। এইবার যদি থাইরয়েড হরমোন কোনো কারণে কম তৈরি হয়, তাহলে আমাদের যত মেটাবলিজম সেটা কমে যাবে, এবং যখনই মেটাবলিজম স্লো হয়ে যাবে আমরা মোটা হয়ে যাব। তাহলে থাইরয়েড হরমোন কম যদি হয় আমরা মোটা হতে থাকবো, এটা খুব কমন ব্যাপার। আমাদের বডিতে জল জমতে শুরু করবে, আমরা ফুলতে শুরু করবো, আমরা মোটা হব। আবার অন্যদিকে এটাও হতে পারে যে কোনো একটা সমস্যার জন্য থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তাহলে মেটাবলিজম বেড়ে যাবে এবং আপনি রোগা হয়ে যাবেন। তাহলে দুটোই সমস্যা। এবার দেখতে হবে থাইরয়েডের কোন সমস্যাটা হয়েছে। নর্মালি লোকে বলে যে আমার থাইরয়েড বেড়ে গেছে, আমি ওষুধ খাচ্ছি। অ্যাকচুয়ালি ওনারা ভুল বলেন, ওনাদের থাইরয়েড কমে গেছে। ওনারা একটা ব্লাড রিপোর্ট করান, যে ব্লাড রিপোর্টটা TSH বলে একটা হরমোনের ব্লাড রিপোর্ট। TSH হরমোনটা কিন্তু থাইরয়েড হরমোন নয়। TSH হরমোনটা হচ্ছে ব্রেন, মানে আমাদের মাথার মধ্যে পিটুইটারি বলে একটা জিনিস আছে, ওখান থেকে একটা হরমোন বেরোয় TSH। সেই TSH এসে থাইরয়েড হরমোনকে তৈরি করে। যদি আমাদের থাইরয়েড হরমোন কোনো কারণে কম তৈরি হয়, তখন পিটুইটারি চেষ্টা করে যে TSH-কে বাড়িয়ে দিয়ে যাতে থাইরয়েড হরমোনের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে। আমি কি বললাম, যে TSH এসে থাইরয়েড হরমোনকে তৈরি করছে। তো কোনো কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তখন বডি চেষ্টা করে আমি TSH-টাকে বাড়িয়ে দেবো যাতে এই ব্যালেন্সটা মেনটেন হয়। সেই জন্য TSH বেশি থাকে। এবার পেশেন্টরা ভাবেন যে TSH বেশি মানে থাইরয়েড বেশি। না, TSH বেশি মানে থাইরয়েড কম বেরোচ্ছে, তার মানে ওটা হাইপোথাইরয়েডিজম, এবং সেখানে তারা মোটা হয়ে যায়। এবং তাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে দেখবেন থাইরক্সিন হরমোন দেওয়া হয়, যেটা 25, 37.5, 50, 75, 100 এই অনুযায়ী খায়। আর থাইরয়েড বেড়ে যাওয়া মানে থাইরয়েড হরমোন বেশি তৈরি হচ্ছে, তখন দেখবেন TSH-টা কম, এবং সেখানে লোকে রোগা হয়ে যায়, ইরিটেশন হয়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসের সমস্যা আসে।
তো থাইরয়েডের দুটো সমস্যাই হতে পারে, থাইরয়েড হরমোন কমও তৈরি হতে পারে, থাইরয়েড হরমোন বেশিও তৈরি হতে পারে। যদি থাইরয়েড কম তৈরি হয় তাহলে আমরা বাইরে থেকে থাইরয়েড হরমোন ট্যাবলেট হিসাবে দিই, আর যদি থাইরয়েড হরমোন বেশি তৈরি হয় তাহলে বাইরে থেকে এমন ওষুধ দিই যাতে থাইরয়েড হরমোনের লেভেলটা কম করা যায়। আচ্ছা, এই স্ট্রেস, দুশ্চিন্তা আর অতিরিক্ত লবণ খাওয়া, এগুলোই কি হাই প্রেশারের, উচ্চ রক্তচাপের কারণ? তাছাড়া একটা কারণ তো বটেই এগুলো, কারণ রক্তচাপ, উচ্চ রক্তচাপ যেটাকে আপনি বললেন, যেটাকে আমরা ডাক্তারিতে হাইপার টেনশন বলি, বা আমরা চলতি কথায় বলি যে বিপিটা বেড়ে গেছে। তো নর্মালি আমাদের সবারই একটা বিপি তো থাকেই, মানে রক্ত যাচ্ছে আমাদের শরীরের মধ্যে দিয়ে, তার একটা নিজস্ব চাপ আছে, যেটা নর্মালি সবাই জানে যে 120/80 এরমভাবে আমরা একটা বলি। এবারে রক্তের এই চাপ বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে। কেন রক্তের চাপ বেড়ে যাবে? এক হচ্ছে কোনো কারণে যদি রক্তটা বেড়ে যায়, মানে একটা জলের একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তার তো একটা চাপ আছে। এবার সেই চাপটা কখন বেড়ে যাবে? দেখুন 2-3টে কারণে হতে পারে। এক হচ্ছে পাইপটা সরু হয়ে গেল, তাহলে চাপ বেড়ে যাবে। 2 হচ্ছে জলটার পরিমাণটা বেড়ে গেল, মানে আগে যতটা জল আসছিল তার থেকে বেশি জল আসছে একই পাইপের মধ্যে দিয়ে, তাহলেও প্রেশার বেড়ে যাবে। কিংবা জলের মধ্যে আপনি এমন কিছু একটা মেশালেন যার জন্য জলের চাপ বেড়ে গেল, সেটা হচ্ছে সোডিয়াম। সেই জন্যই বলে যে নুন অবভিয়াসলি একটা ফ্যাক্টর যেটা আমার ব্লাড প্রেশারকে বাড়ায়। সেই জন্যই কারুর যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তার প্রথম ট্রিটমেন্ট হচ্ছে কাঁচা নুনটা খাওয়া যায় না, এটা ফার্স্ট ট্রিটমেন্ট, কারণ তাহলে আপনি আরও বাড়াবেন। কিন্তু এগুলো অবভিয়াসলি একমাত্র ফ্যাক্টর নয়, বহু কারণে প্রেশার বেড়ে যেতে পারে। এবং যেরকম একটু আগেও আমি বললাম যে প্রেশার কন্ট্রোল করে আমাদের শরীরে দুটো জায়গা, একটা হচ্ছে হার্ট, যেখান থেকে রক্ত বেরোচ্ছে, তো সেইটার উপর নির্ভর করে, আর 2 হচ্ছে কিডনি, যারা আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করে। তো কিডনির বিভিন্ন সমস্যা হোক, হার্টের বিভিন্ন সমস্যা হোক, সবেতেই প্রেশার বাড়তে পারে। শুধুমাত্র মানে টেনশন করা কিংবা আপনি যেটা বললেন নুন খাওয়াই যে প্রেশারের একমাত্র কারণ তা নয়, তার বাইরেও হার্টের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা, সেগুলোর জন্য প্রেশার বাড়তে পারে। আচ্ছা, এই যে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম বা যে যে সিমটমসগুলো আছে হাই প্রেশারের, সেগুলো ছাড়াও অনেক পেশেন্টেরই হয়তো বয়সও মোটামুটি কম, কিন্তু কোনো সিমটমসও নেই, কিন্তু প্রেশার বাড়ছে, এরকম পেশেন্ট পেয়েছেন? প্রচুর পেশেন্ট পাই, এবং এটা তো মারাত্মক। না, মারাত্মক। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাকে বলি, এটা আমি অনেককেই বলেছি, কারণ আমি যখন আমার কাছে কোনো পেশেন্ট আসেন, আমি দেখি যে একটা অল্প বয়স, ধরুন 21 বছর বয়স, 20 বছর বয়স, 18 বছর বয়স, তাদের প্রেশার ধরা পড়েছে, তাকে জাস্ট একটা প্রেশারের ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, কন্ট্রোল হয়ে গেছে, এরকম। কিন্তু মাথায় রাখতে হবে যে অল্প বয়সে যখন কারোর একটা প্রেশার হচ্ছে, সেটা কিন্তু নর্মাল নয়। কেন নর্মাল নয়? কারণ নর্মালি প্রেশার হয় কেন সেটা যদি আমি আপনাকে বলি, তাহলে অ্যাকচুয়ালি যত আমাদের বয়স বাড়ছে তত আমাদের এই শরীরের মধ্যে যে রক্ত চলাচল করে যাদের মধ্যে দিয়ে, অর্থাৎ ধমনী টমনী যাদের মধ্যে দিয়ে এই রক্তগুলো যাচ্ছে, ওই ধমনী টমনীগুলোর যে দেওয়াল, সেই দেওয়ালগুলো আস্তে আস্তে গন্ডগোল হতে থাকে বয়সের সাথে সাথে। সেই জন্যই ব্লাড প্রেশার একটা টাইমের পরে বাড়তে থাকে, বা হার্ট আস্তে আস্তে বয়সের সাথে সাথে অতটা ভালো কাজ করে না, সেই জন্য একটা বয়সের সাথে সাথে প্রেশার বাড়ে। কিন্তু একজন যখন অল্প বয়সে কারোর প্রেশার বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু এই সমস্যাগুলোর জন্য হওয়ার কথা নয়। মানে আমি বলছি না হতে পারে না তা নয়, হয়তো তার কোনো জেনেটিক এরকম সমস্যা রয়েছে যার জন্য অল্প বয়সেই তার হার্টের কোনো সমস্যা বা তার যে ওই ধমনীর দেওয়ালের সমস্যা, সেটা হতে পারে, কিন্তু তার চান্স খুব কম। তাই অল্প বয়সে যদি কারোর প্রেশার হয়, তাহলে কিন্তু যেটা আমি আপনাকে বারবার বললাম যে কিডনি হচ্ছে আমাদের বডিতে প্রেশারকে নিয়ন্ত্রণ করে, তাহলে তার কিন্তু কিডনির কোনো একটা সমস্যা থাকতে পারে। কিংবা আমাদের শরীরে বহু হরমোন রয়েছে, আপনি বললেন না যে স্ট্রেস, তো আমরা যখনই স্ট্রেস নিই তখনই মানে আমাদের শরীরে কর্টিসল বলে একটা হরমোন বেরোয়, তো সেই হরমোনটা ইটসেলফ ব্লাড প্রেশারকে বাড়াতে পারে। কিন্তু একটা অল্প বয়সে 20-21 বছর বয়সে লোকে অত স্ট্রেসও নেয় না, তাহলে তাদের প্রেশার বেড়ে যাচ্ছে, মানে তাহলে কোনো কারণে হতে পারে যে কর্টিসল হরমোনটা তাদের শরীরে বেশি তৈরি হচ্ছে। তাহলে দেখতে হবে যে কেন কর্টিসলটা বেশি তৈরি হচ্ছে, বা কোনো কিডনির কি সমস্যা আছে, কিডনিতে কি রক্ত চলাচলে কোনো গন্ডগোল পাচ্ছে, কিডনির মধ্যে কি কোনো পাথর জমে আছে, কি আছে, সেগুলো কিন্তু সবই দেখতে হবে। সেই জন্য আমরা সবসময় একটা টার্ম ডাক্তারিতে বলি যে যদি একটা ইয়ং পেশেন্ট আমার কাছে আসে উইথ হাইপার টেনশন, দেন দ্য কজ ইজ অলওয়েজ সেকেন্ডারি, মানে প্রাইমারি কারণে তার প্রেশার বাড়েনি, নিশ্চয়ই তার অন্য কোনো কারণ আছে, কোনো হরমোনগত সমস্যা আছে, কোনো কিডনির সমস্যা আছে যার জন্য হয়তো প্রেশার বেড়েছে, নাও হতে পারে। তবে জেনারেলি যখনই কোনো ইয়ং এজ পেশেন্ট আসে, তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখে নেওয়া উচিত, তার কিডনি দেখে নেওয়া উচিত, তার হরমোনাল লেভেল দেখে নেওয়া উচিত,
তার শরীরে অন্য কোনো সমস্যা নেই তো, কারণ সেগুলো যদি থাকে তাহলে আমি যদি সেগুলোকে ঠিক করে দিই তাহলে কিন্তু প্রেশার সাথে সাথে নর্মাল হয়ে যাবে। আচ্ছা, এই আবার একটা ধারণা আমাদের মধ্যে সবারই আছে যে এই হাইপারটেনশন বা হাই বিপি, হাই ব্লাড প্রেশার এটা স্ট্রোকের কারণ। মানে এটা যাদের থাকবে তাদের কখনো না কখনো, বা সেটা যদি খুব আনলিমিটেড হয়ে যায় তাহলে স্ট্রোক হতে পারে। তো স্ট্রোক কি শুধু হাই প্রেশারের জন্যই হয়? আমার তো মনে হয় স্ট্রোক জিনিসটা কি সেটা বেশিরভাগ মানুষ বোঝেন না। দেখবেন একটা কথা খুব লোকে বলে, স্ট্রোক হার্টের স্ট্রোক, ব্রেনের স্ট্রোক। প্রথম কথা, স্ট্রোক জিনিসটা শুধু ব্রেনেরই হয়, এটা প্রথম কথা। হার্টের স্ট্রোক বলে কিছু হয় না। হার্টে যেটা হয় ওটা হার্ট অ্যাটাক। স্ট্রোক ইটস কমপ্লিটলি আ টার্ম ফর ব্রেন, মস্তিষ্কের জন্যই স্ট্রোক। তো স্ট্রোক ব্যাপারটা কি? স্ট্রোক ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেনের তো রক্ত দরকার, তো ব্রেনের মধ্যে রক্ত যাচ্ছে, তো এই পাইপলাইনের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, তো এবং এই পাইপলাইনগুলো গিয়ে তারপরে পাইপলাইনগুলো অবভিয়াসলি প্রচুর ভাগে ভাগ হয়ে গিয়ে ব্রেনের সমস্ত অংশকে রক্ত দিচ্ছে। এইবার যদি কোনো একটা পাইপলাইনে কোনো একটা সমস্যা হয় যার জন্য ব্রেনের কোনো একটা অংশে রক্ত যদি না পৌঁছায়, তাহলে ব্রেনে সেই জায়গাটার কাজ করতে পারছে না, এটাকেই আমরা স্ট্রোক বলি। তাহলে স্ট্রোক মানে হচ্ছে ব্রেনের কোনো একটা জায়গায় রক্ত পাচ্ছে না। কেন রক্ত পাচ্ছে না? কারণ যে পাইপটা দিয়ে ওই জায়গাটাতে রক্ত যাচ্ছিল সেই পাইপে গন্ডগোল হয়েছে। এখন গন্ডগোলটা কি হতে পারে? দেখুন, দুটোই গন্ডগোল হতে পারে। একটা জলের পাইপে আপনি কলটা খুললেন, জলটা পড়ছে না, তার দুটোই কারণ হতে পারে। এক, পাইপের মধ্যে কোথাও ব্লকেজ হয়েছে, অথবা পাইপ কোথাও ফেটে গেছে। আর তো কোনো কারণ নেই। পাইপ ব্লকেজ কেন হবে? অবভিয়াসলি আপনার লাইফস্টাইল খারাপ, আপনার সুগার আছে, আপনার লিপিড প্রোফাইল খারাপ, তো আপনার চর্বি জমেছে, নোংরা জমেছে, পাইপ ব্লক হয়ে গেছে। তাহলে এইগুলো যদি হয় তাহলে আপনার স্ট্রোক হতে পারে। আর দ্বিতীয় কারণ, পাইপ ফেটে গেছে। কিন্তু পাইপ ফাটবে কেন? যদি জলের চাপ বেড়ে যায়, দ্যাট ইজ এই হাইপার টেনশন যদি হয়, অতিরিক্ত প্রেশার যদি থাকে, তাহলে পাইপ কখনো ফাটতে পারে এবং সেখান থেকেও স্ট্রোক হতে পারে। তাহলে স্ট্রোকের এই দুটো রকম কারণই হতে পারে। একটা কারণ যেরকম অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, যার জন্য পাইপ ফেটে যাবে এবং আপনার ব্রেন রক্ত পাবে না, স্ট্রোক হবে। কিংবা পাইপের মধ্যে ব্লকেজ আসবে, যার জন্য আপনার স্ট্রোক হবে। এই জন্যই বলে যে ব্রেনে ব্লাড ক্লট করেছে বা রক্ত জমে গেছে, এই যে জিনিসটা, হ্যাঁ, এই না, তাহলে এগুলো লোকে এমনি বলে, মানে এগুলো ঠিক এক্স্যাক্টলি আমি বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপারটা। একটা তো ব্রেনে স্ক্যান করে, এবার স্ক্যান করে দেখা যায় যে একটা জায়গায় কি রয়েছে। এবার দুটো সবই ওই সিটি স্ক্যান জিনিসটা একটা কালো সাদা জিনিস, তো নয় কালো থাকে নয় সাদা থাকে, তো ওখানে এরকম কিছু দেখা যায় সাদা বা কালো। তো যেটা আমি আপনাকে বললাম, যদি এরকম একটা ব্লকেজ আসে যার জন্য রক্ত যাচ্ছে না, স্ট্রোক হয়েছে, তাহলে ওখানটা আপনি কালো দেখতে পাবেন। সেটাকেও লোকে বলছে যে ক্লট জমেছে, সেটাকেও ক্লট জমেছে বলতে পারি। আবার ধরুন পাইপ ফেটে গেছে, তাহলে যখন পাইপটা ফাটে সেটাও তারা রক্ত এরকম বেরিয়ে আসে, সেটাও এরকম সাদা বা কালো মতো হয়ে থাকে, সেটা দেখিও আমরা বলি যে এই যে ক্লট জমেছে। ক্লট জমাটা কথাটা দুটো ক্ষেত্রেই লোকে ইউজ করতে পারে, কিন্তু আমি আপনাকে বললাম যে স্ট্রোক মানে হচ্ছে মোদ্দা কথা হচ্ছে নোংরা জমলে সেটাও নোংরা জমেছে, এটা কিছু জমেছে, কিংবা যদি বাস্ট করে তাহলেও বাস্ট করেছে, তার জন্য রক্ত ছড়িয়ে পড়েছে। তো দুরকম ভাবেই স্ট্রোকটা হতে পারে আর কি। স্যার, অনেকেই বলেন যে এই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক, না আমি বা বলবো না, এবং দুটো আলাদা। আচ্ছা, এবং হার্ট অ্যাটাক এবং বা খুব ভালো বলেছেন স্যার, যে বা বলা যাবে না, কিন্তু এটা এবং এই হার্ট অ্যাটাক হোক এবং ব্রেন স্ট্রোক দুটোর ক্ষেত্রে জানতে চাইবো, 1 মাস 2 মাস 3 মাস আগে নাকি কিছু কিছু সিমটমস হয়, মানে সেটাকে নাকি আমরা ইগনোর করি, তারপর আলটিমেট গিয়ে সেটা হয়, মানে এটা কি হয়? না, দেখুন, অবভিয়াসলি যাদের নর্মালি হচ্ছে, যেরকম আমি বললাম, কেন আপনার স্ট্রোক হবে? আইদার একটা নোংরা জমেছে অথবা বাস্ট করেছে। তো বাস্ট তো আর হঠাৎ করে করবেন, আপনার প্রেশার নিশ্চয়ই বেশি থাকছিল অনেক দিন ধরে, তাহলে সেইগুলোকে আপনি ইগনোর করেছেন। আপনার প্রেশার বেশি, আপনার মাথা ঘুরছে, আপনি প্রেশার চেক করাচ্ছেন না, হয়তো 10 বছর আগে কোনো একজন ডাক্তারবাবু আপনাকে একটা ওষুধ দিয়েছিল, আপনি ওই ওষুধটাই খেয়ে যান, আপনি চেকও করান না যে আপনার প্রেশার বাড়ছে না কমছে। সিমিলারলি আপনার লিপিড প্রোফাইল খারাপ, আপনি হাঁটাচলা করেন না, আপনার নোংরা জমছে, আপনি খেয়াল করেন, তাহলে সেগুলো হতে পারে, সেগুলো জিনিসগুলো অবভিয়াসলি হতে পারে। হার্ট অ্যাটাক জিনিসটা যেটা আপনি বললেন, হার্ট অ্যাটাক আর স্ট্রোক কিন্তু একই রকম, জিনিসটা একই রকম। স্ট্রোক যেরকম বললাম যে ব্রেন রক্ত পাচ্ছে, মানে ব্রেনের একটা অংশ রক্ত পাচ্ছে না, হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের একটা অংশ রক্ত পাচ্ছে না, মানে জিনিসটা সেম। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের একটা অংশ রক্ত পাচ্ছে না। একই রকম ভাবে হার্টের মধ্যে যে পাইপলাইনগুলো যায়, সেই পাইপলাইনে যদি, এখানে আবার ওই ফাটার ব্যাপারটা শুধু নেই, এখানে ওই নোংরাটাই জমে, মানে একটা ব্লকেজ আসবে, তার জন্য হার্টের একটা অংশ রক্ত পাবে না। তো যখনই ব্লকেজটা শুরুর দিকে আসবে এবং রক্তটা প্রথমে তো
দেখুন হঠাৎ করে কি রক্ত যাওয়াটা একদিন বন্ধ হয়ে যাবে, সেটাও হতে পারে, সেটাই আমি আসছি। বাট নর্মালি যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে আস্তে আস্তে কমে, মানে প্রথমে এতটা রক্ত আসছিল, এবার নোংরাটা বাড়তে থাকছে, রক্ত কম আসতে, তো যখনই রক্ত কম আসবে, আপনার হার্টের একটা অংশ কম আসবে, তখনই আপনার বুকে একটা ব্যথা অনুভব হবে, যেটাকে আমরা ডাক্তারিতে অ্যানজাইনা বলি, বুকের ব্যথা অনুভব হবে। যখন বুকে ব্যথা হচ্ছে এবং তার কিন্তু আরও সিমটম আসবে, মানে সে আগে হয়তো একতলা সিঁড়ি উঠে পড়তো, এখন তার একতলা সিঁড়ি উঠতে গেলে তার 2-3টে ধাপ উঠলেই তার হাঁপ লাগছে, কিংবা আগে হয়তো সে, এটার অনেক ধাপ আছে, মানে ধরুন একজন, দেখুন আমরা সবাই যদি এখন দৌড়াই আমার তো হাঁপ লাগবে, কিন্তু সে দেখতো সে এখন হাঁটতে গেলেও তার হাঁপ লাগছে, কিংবা সাধারণ সে কাজ করছে, রান্না করছে বা এইগুলোতেও তার হাঁপ লাগছে, সেগুলো একটা সমস্যা ইন্ডিকেট করে। এবং এটার এক্সট্রিম সিচুয়েশন হচ্ছে এবার তার শুয়ে শুয়েও কারোর হাঁপ লাগছে, তার মানে ধরো এক্সট্রিম সিচুয়েশনে চলে গেছে, মানে এই হাঁপ ধরাটার অনেকগুলো ধাপ রয়েছে। মানে এইটাই হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের আগের লক্ষণ, যে নর্মালের থেকে বেশি কাজ করাতে হাঁপ লাগে, নর্মাল কাজ করাতে হাঁপ লাগে, শুয়ে থাকতেও হাঁপ লাগছে, এইগুলো হচ্ছে ধাপ বাই ধাপে করছে। এবং এরকম ভাবে একদিন হঠাৎ করে তারপরে হার্ট অ্যাটাক হলো, তাহলে তার আগেই আপনার ডাক্তারবাবুকে দেখানো উচিত। তার মানে শরীর জানান দেয়, শরীর জানান দেয়, কিন্তু নাও দিতে পারে। সেই জন্যই আপনি দেখবেন যে অনেক ইয়ং ছেলে মেয়ে, হ্যাঁ একদম, রেল স্টেশনে বসে আছে, হঠাৎ করে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, জিম করে, জিমে ট্রেডমিল থেকে বেরিয়েছে, নর্মাল পুরো ফিট চেহারা, হার্ট অ্যাটাক। কি করে এটা হচ্ছে? তার কারণ আমি আপনাকে যেটা বললাম, যে হার্ট অ্যাটাকটা কেন হচ্ছে, কারণ হার্টকে যে পাইপটা রক্ত দিচ্ছে সেই পাইপটার মধ্যে ব্লকেজ এসছে, যেটা আপনি আমাকে বললেন বা আমি বললাম। অ্যাকচুয়ালি ধরুন এটা একটা পাইপ, এবার এর মধ্যে নোংরা জমছে, তো নোংরা জমতে 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 ধরুন অনেকটা জমে গেছে, কিন্তু ওপরে একটু ফাঁকা, ওখান থেকে রক্তটা চলে যাচ্ছে। এটা যেদিন পুরোটা জমে যাবে সেদিন হার্ট অ্যাটাক হবে। কমতে থাকছে, ওর হাঁপ লাগছে, বুকে ব্যথা হচ্ছে, ও ডাক্তার দেখালো, ডাক্তার ওষুধ দিল, এটা বড় হয়ে গেল, আবার রক্ত নর্মাল যাওয়া শুরু করলো, কিংবা অ্যানজিওপ্লাস্টি করলো, কিছু করলো, বাইপাস করলো, বহু কিছু আছে। একটা 25 বছরের ছেলে যার নোংরা এইটুকু জমেছে মাত্র, ওপরে পুরোটা ফাঁকা, পুরো ফাঁকা, রক্ত দিব্যি যাচ্ছে, সে বসে আছে, জিম করছে, হঠাৎ কিছু একটা ঘটলো যার জন্য এই যেটুকু নোংরা আছে এটা বাস্ট করলো। যখন এটা বাস্ট করে, এই পুরো নোংরাটা ছড়িয়ে ছিটিয়ে পুরো রাস্তাটাকে হঠাৎ করে ব্লক করে দিল, হঠাৎ ব্লক করে দিল, হঠাৎ রক্ত যাওয়াটা বন্ধ হয়ে গেল, হঠাৎ ও বুকে ব্যথা অনুভব করলো, হঠাৎ পড়ে গেল, হঠাৎ হঠাৎ মৃত্যু। তার মানে হয়তো একজন 80 বছরের বয়স্ক লোক যার 90% নোংরা জমে ব্লক হয়ে গেছে, কিন্তু ওপরের একটু খালি, ওখান থেকে রক্ত চলে যাচ্ছে। আর একজন 22 বছরের ছেলে যার হয়তো মাত্র 5% জমেছিল, ওপরে 95% খালি ছিল, কিন্তু হঠাৎ করে একদিন এটা বাস্ট করলো, পুরোটা রাস্তা বাস্ট মানে ছড়িয়ে পড়লো নোংরাটা এবং রাস্তাটাকে বন্ধ করে দিল, হঠাৎ রক্ত যাওয়া বন্ধ হয়ে গেল, হঠাৎ বুকে ব্যথা অনুভব হলো, হঠাৎ পড়ে গেল, হার্ট অ্যাটাক। ওটাকেই কি আমরা সাধারণ মানুষরা ওই ম্যাসিভ হার্ট অ্যাটাক বলি? ম্যাসিভ সবই, ম্যাসিভ ওরকম কিছু না, তো এটা হার্ট অ্যাটাক, এবং এটা হঠাৎ করে হতে পারে, এবং এটা যদি হয় তাহলে হঠাৎ করে মৃত্যু হতে পারে। এবার এরপরেই মানুষ খুব কমনলি যে প্রশ্নটা করতে পারে যে এই বাস্ট করাটা কেন হচ্ছে বা আটকাবো কি করে, এর উত্তর কেউ জানে না। যে কোনো দিন যে কোনো কারুর যখন তখন বাস্ট করতে পারে, যে কোনো মানুষের যখন তখন বাস্ট করতে পারে, তবে এটা খুব একটা মানে কমন নয়। আচ্ছা, এর পিছনে হয়তো জেনেটিক কিছু কারণ থাকতে পারে, এগুলো অনেক কারণ থাকতে পারে, কিংবা কি কারণ এখনো না কেউ খুব একটা বার করে উঠতে পারেনি যে কবে ওই ক্লট বাস্ট করবে। আচ্ছা, ওই আবর্জনা নোংরাটাই কি কোলেস্টেরল, বাজে লাইফস্টাইল, ক্যালসিয়াম, এগুলো সব জমতে থাকে আর কি। সবথেকে ক্যালসিয়াম তো ভালো, মানে না মানে ক্যালসিয়াম ভালো, কিন্তু ক্যালসিয়ামই ওইগুলোকে করায় আর কি, কিন্তু অবভিয়াসলি ভালো তো সবই, সে তো ফ্যাটও অনেক ভালো ফ্যাটও আছে, চর্বি তো আপনার শরীরে দরকার। আমাদের যে প্রতিটা শরীরের কোষগুলো মানে কোষ তৈরি হবে না যদি ফ্যাট না থাকে। সবই ভালো, সবই তার খারাপ কিছু ইউজ আছে, সেগুলো আলাদা কথা। তো ওইখানে ওই মানে লিমিট অবধি সবটা ভালো, তার বেশি হলেই সেটা খারাপ না। তার মানে এরকম না যে ক্যালসিয়াম আপনি খাবেন না, মানে আমি বলছি ওগুলো সব মিলে টিলে আর কি তৈরি করে ওরা, সে তো রক্তে যা ক্যালসিয়াম আছে সেগুলো ইউজ হয়, মানে ক্যালসিয়াম আমাদের শরীরে তো থাকেই, মানে এরকম না যে আমাদের মাসেলের মধ্যে, আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম এমনিই রয়েছে। আচ্ছা স্যার, দুটো বিষয় এবার আসবো একটু ইউরিক অ্যাসিডে। আমাদের কারোর গাঁটে গাঁটে ব্যথা, বিশেষ করে যদি গোড়ালির দিকে ব্যথা হয়, বাড়ির লোকজন আগেই বলে দেন ইউরিক অ্যাসিড বেড়েছে। তো এই মানে সব কিছুর মূলে কি তাহলে ব্যথার মূলে ইউরিক অ্যাসিড? না, প্রথম কথা আমাদের খুব কমনলি আমি দেখেছি পেশেন্ট, অনেক ছেলেদেরও এবং মহিলাদেরও
যে তাদের খুব কমন সমস্যা হচ্ছে একটা গোড়ালিতে ব্যথা হয়, পায়ের তলায় ব্যথা হয়, এবং তারা ভাবেন ইউরিক অ্যাসিড। এবং এই ব্যথাটার খুব টিপিক্যাল একটা আমি হিস্ট্রি দিচ্ছি, এটাই বেশিরভাগ মানুষ বলেন যে ঘুম থেকে যখন ওঠে তখন প্রচণ্ড পা ব্যথা, পাটা ফেলা যায় না, কিন্তু তার 2-3 ঘন্টা পরে যখন হাঁটাচলা করে সেটা ঠিক হয়ে যায়। এটা ইউরিক অ্যাসিড নয়। এই রোগটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে একটা রোগ, যেখানে পায়ের তলায় আমাদের একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটার একটা প্রদাহ হয়েছে, সমস্যা হয়েছে, তার জন্য এই জিনিসটা হচ্ছে। এবং এটা কেন হয় অনেক কারণে হতে পারে, যাদের সুগার আছে তাদের হতে পারে, যাদের পায়ের কোনো হাড় বেড়ে যায় তার জন্য হতে পারে। 3 নম্বর হচ্ছে জুতো কি পরছেন তার উপর নির্ভর করে, যারা অতিরিক্ত হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে তাদের জন্য হতে পারে। এবং এর ট্রিটমেন্ট হচ্ছে ওই কিছুটা ব্যথার ওষুধ, আর মেনলি হচ্ছে পায়ের সোলটাকে নরম সোলের জুতো পরা, এটাই হচ্ছে মেন ট্রিটমেন্ট। তো এটা প্রথম কথা, ইউরিক অ্যাসিড নয়। ইউরিক অ্যাসিড ও এই ব্যথাটা করতে পারে, তবে সমস্ত গাঁটের ব্যথা অবভিয়াসলি ইউরিক অ্যাসিডের জন্য নয়, কারণ গাঁটে গাঁটে যে ব্যথা সেটা বহু কারণে হতে পারে। মানে গাঁটে ব্যথাকে আমরা আর্থ্রাইটিস বলি, তো আর্থ্রাইটিসের প্রচুর কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড, তো সেই জন্য একমাত্র নয়। আর ইউরিক অ্যাসিড নিয়ে আমি আপনার একটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম, সেটা হচ্ছে মুসুর ডাল। এটা মোটামুটি ইউরিক অ্যাসিড যাদেরই হয় তারা আগেই খাওয়া ছেড়ে দেন। তো এটা কত বড় ভুল ধারণা, আপনি সুন্দর করে বুঝিয়েছিলেন, আমি দেখেছিলাম। এটা খুব পুরনো ধারণা। অ্যাকচুয়ালি এই ধারণাটা হওয়ার পিছনে যে যুক্তিও নেই তা নয়। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরে পিউরিন বলে একটা জিনিস থেকে তৈরি হয়, পিউরিন থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং তারপরে ইউরিক অ্যাসিড এটা তৈরি হলো, যেহেতু সেটা আমাদের শরীরে খুব একটা কাজে লাগে না, মানে ওটা ফালতু জিনিস একটা। ইউরিক অ্যাসিড আলটিমেটলি আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, ম্যাক্সিমামটাই ওই মূত্রের থ্রুতে বেরোয়, মানে কিডনির থ্রুতে মূত্র হয়ে বাইরে বেরিয়ে যায়, আর কিছুটা ইউরিক অ্যাসিড হয়তো লিভারের থ্রুতে, লিভার নষ্ট করে দেয়। যাই হোক, তো ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিন থেকে এবং বেরোয় হচ্ছে মূত্রের থ্রুতে, এটাই মোটামুটি। এইবার সেই জন্যেই এটা আগে মনে করা হতো যে সমস্ত খাবারেই পিউরিন থাকে তারাই ইউরিক অ্যাসিড তৈরি করবে বেশি। আপনি যদি বেশি করে পিউরিন যুক্ত খাবার খান তাতে ইউরিক অ্যাসিড। তো এই ডাল বলুন বা টমেটো বলুন, এই সবেতেই পিউরিন থাকে, তাহলে তো ঠিকই আছে। ঠিকই, কিন্তু এখন যেটা রিসার্চে স্পষ্টভাবে দেখা গেছে যে কোনো উদ্ভিদজাত পিউরিন সোর্স ইউরিক অ্যাসিডকে কোনোদিন সেই মাত্রায় তৈরি করতে পারে না যাতে আপনার ব্যথা হতে পারে। দেখুন, ইউরিক অ্যাসিড আমাদের সবার শরীরেই রয়েছে, সেটা যখন একটা নির্দিষ্ট লেভেলের ওপর চলে যায় তখনই আপনার ব্যথাটা হয়। কিন্তু এটা দেখা গেছে এখন রিসার্চ করে যে উদ্ভিদজাত পিউরিন সোর্সের সেই ক্ষমতা নেই যে ওরা এমন বেশি ইউরিক অ্যাসিড তৈরি করতে পারে যার জন্য ব্যথা হতে পারে। এটা রয়েছে প্রাণীজাত পিউরিনের সেই ক্ষমতাটা রয়েছে। তাই এখন বলা হয় যে শুধুমাত্র 2টো খাবার আপনার ইউরিক অ্যাসিডকে বাড়াতে পারে, এক হচ্ছে রেড মিট আর 2 হচ্ছে সামুদ্রিক মাছ। এদের মধ্যে প্রচুর পিউরিন থাকে এবং এরা ইউরিক অ্যাসিডের লেভেলকে আপনার বাড়াতে পারে। আর আরেকটা জিনিস রয়েছে যে আপনার ইউরিক অ্যাসিডকে মূত্রের থেকে বেরোতে বাধা দেয়, তাহলে সে যদি বাধা দেয় তাহলে অবভিয়াসলি আপনার ইউরিক অ্যাসিড শরীরে বাড়তে থাকবে, সেটা হচ্ছে মদ। তাই যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের এই 3টে খাবারে রেস্ট্রিকশন থাকে, একটা হচ্ছে সামুদ্রিক মাছ, 2 হচ্ছে রেড মিট, 3 হচ্ছে মদ। এর বাইরে যে ডাল বা এই জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আজকের দিনে নেই। কিন্তু এইটা বললেই দেখি অনেকে বলেন যে আমার তো ডাল খেলেই ব্যথা হয়। এবার দেখুন, আমি তর্কে যেতে চাই না, বাট কেউ যদি মনে করেন যে আমি ডাল খেলেই আমার ব্যথা হচ্ছে তাহলে আপনি ডাল খাবেন না। কিন্তু হতেই পারে আপনার যে ব্যথাটা হচ্ছে ওটা ইউরিক অ্যাসিডের জন্য নয়, তাহলে আমি বলবো আপনি ডাক্তারবাবুকে দেখান। হতে পারে আপনার গাঁটে ব্যথার সমস্যাটা অন্য কিছুর জন্য হচ্ছে, সেইটা আইডেন্টিফাই করুন, আগে করতে হবে। স্যার, একটা প্রশ্ন ভুলে গেলাম, হাই প্রেশারের অনেকেই দীর্ঘদিন ওষুধ খান, এবার ধরুন লেভেলে চলে এসছে বা কন্ট্রোলে আছে, সে কি ওষুধ খাওয়া বন্ধ করে দেবে? দেখুন, এর অনেক ফ্যাক্টর রয়েছে। অবভিয়াসলি যখন প্রথম কারোর প্রেশার হয়, ইভেন সুগারও হয়, তার মেন ট্রিটমেন্ট থাকে কিন্তু লাইফস্টাইল চেঞ্জ। শুরুতেই ওষুধ নাও দেওয়া যেতে পারে। ইভেন সুগার যদি প্রথমে ওষুধ দিলাম বা প্রেশারের ওষুধ দিলাম, দেখা গেল পুরো কন্ট্রোলে চলে এসছে, অনেক সময় কিন্তু আমরা ওষুধ বন্ধও করি এবং করে দেখি যে কিরকম থাকছে। তো যদি নর্মাল থাকে ঠিক আছে, কিন্তু যদি নর্মাল না থাকে আমাদেরকে আবার ওষুধ দিতে হয়। তো এটা তো ডিপেন্ড করছে। তবে আমি আপনাকে যেটা বললাম যে যেটা বেশি বয়সে যাদের প্রেশার হয় সেটার কারণটা কি, হার্টের কোনো একটা সমস্যা হয়ে গেছে বা যে ধমনীর দেওয়াল, সেই দেওয়ালটা পার্মানেন্টলি বিগড়ে গেছে, তার জন্য প্রেশার বেড়েছে।
তাহলে আমরা ওষুধ দিই প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এমন কোনো ওষুধ এই পৃথিবীতে নেই, আর যদি কেউ দাবি করে থাকে সেগুলো ভুল দাবি করে, এরকম কোনো ওষুধ নেই যে আপনার যে বয়সের সাথে সাথে আপনার ধমনীর দেওয়াল যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আবার ঠিক করতে পারবে। কারণ এটা এজিং ইজ আ প্রসেস। কেউ বলতে পারে যে আমি মৃত্যু আটকে দেবো, বয়সকে আমি না, কমিয়ে দিতে ঠিক, পারবো, এটা সম্ভব নয়। ঠিক। তাই যেরকম বয়সকে কম করে দেওয়া সম্ভব নয়, যেরকম মৃত্যুকে আটকানো সম্ভব নয়, আমাদের যত বয়স বাড়বে আমাদের ধমনীর ওটা অটোমেটিক, ওটা হুম। এজিং, ওটা তো ঠিক হবে না কোনোদিন কোনো ওষুধে। সেই জন্য প্রেশার ঠিক হবে না। তার মানে কি থাইরয়েড, কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে হ্যাঁ। প্রেশার তো আরো অন্য কারণে হতে পারে, কিডনির জন্য হতে পারে, কোনো হরমোনের লেভেলের জন্য হতে পারে। তাহলে সেগুলোকে যদি সেকেন্ডারি কারণে প্রেশার হয়, তাহলে সেগুলোকে যদি আমরা ঠিক করে দিই তাহলে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তার মানে কি এটাই থাইরয়েড, প্রেশার বা আমরা যেটা বললাম যে ডায়াবেটিস, এগুলোর একবার শুরু হলে কি আজীবন ওষুধ খেয়ে যেতে হবে? মানে এটা খেতে মানুষের হতে পারে যদি পার্মানেন্ট কোনো কারণের জন্য সেটা হয়। কি কারণে সুগারটা হচ্ছে সেটা দেখতে সেটা হবে, দেখতে কি হবে, তার কারণে উপর প্রেশারটা depend হচ্ছে করছে। সেটা দেখতে হবে। ঠিক। স্যার আমরা মুসুর ডাল নিয়ে বুঝলাম, কিন্তু ওখানে না মিস করে গেলাম ডিম খাওয়া নিয়ে একটা ফোবিয়া মানুষের মধ্যে আছে, যে ওর বাবা কোলেস্টেরল বেড়ে যাবে, কি হার্টে ব্লকেজ হবে, এরকম ডিম নিয়ে নানান রকম মিথ না না, শোনা যায়। একদমই এরকম ব্যাপার নয়। প্রথম কথা, সবাই খুব কোলেস্টেরল ভয় লিপিড পাচ্ছে প্রোফাইল বলে এখন। একটা ব্লাড হ্যাঁ, টেস্ট হ্যাঁ। করান, যেখানে অনেকগুলো বড় বড় কোলেস্টেরল লেখা থাকে। ওর মধ্যে একটাই হচ্ছে খারাপ, যেটা হচ্ছে এলডিএল। তো এলডিএল লেভেলটা খুব খারাপ গুরুত্বপূর্ণ, cholesterol। সেইটাকেই আমাদেরকে চেক করে রাখতে হয়। সেটার জন্য আমাদেরকে উচিত প্রত্যেক দিন 40-45 মিনিট করে জোরে হাঁটাচলা করা, খাবার রিস্ট্রিক্ট করা। কিন্তু অনেক ভালো কোলেস্টেরলও রয়েছে। ইভেন আমি আপনাকে শুরুতেই যেটা বললাম যে কোলেস্টেরল ছাড়া আপনি দাঁড়াতেই পারবেন না। আপনার শরীরের প্রতিটা কোষ তৈরি হয় আচ্ছা। ফ্যাট দিয়ে। এবার কেউ যদি মনে করে আমি ফ্যাট খাবো না, তাহলে সে বাঁচতেই পারবে না। ফ্যাট তো খেতেই হবে, এবং ফ্যাটের খুব ভালো সোর্স হচ্ছে ডিম। তাই ডিমকে আপনি যদি মনে করেন যে ডিম আমি খাবো না, তাতে কোনো লাভ নেই। তাহলে আপনাকে ফ্যাট অন্য কারোর থেকে খেতে হবে, তার থেকে ডিম খেয়ে যান। কারণ ডিম সব থেকে অ্যাডভান্টেজ কি, ডিম সস্তা। আপনি মাত্র 7-8 টাকার মধ্যে একটা গুড সোর্স অফ ফ্যাট আপনি ঠিক, পেয়ে যাবেন, ঠিক। এবং মোটামুটি ডিমের মধ্যে 6 গ্রাম প্রোটিনও থাকে। এবার আপনি যদি অনেকে করে যে আপনি ডিম একটা খেলেন আবার কুসুম ফেলে, তাহলে আর কোনো লাভ নেই। ডিম একটা খেলে গোটা কুসুম শুদ্ধই খাওয়া উচিত। এবার আপনি ভাবছেন আমি দিনে 12-14টা করে ডিম খাবো, তাহলে মুশকিল। ডেলি একটা ডিম তো খাওয়াই যায়, মানে সেটা নিয়ে কোনো ভাবনারই চিন্তারই করা দরকার নেই। অনেক ক্ষেত্রে যাদের কোনো চাপও নেই তারা 2টো ডিমও খেতে পারেন, কিন্তু একটা ডিম তো যে কেউ খেতে পারেন, কারণ ইটস এ গুড সোর্স অফ ফ্যাট, এবং প্রোটিনও মোটামুটি 6 গ্রাম থাকে, এবং যেটা খুব অল্প সস্তায় আমাদের মতো দেশে পাওয়া যায়। আরেকটা রোগ এখন খুব বেশি দেখা যাচ্ছে, তা হচ্ছে নার্ভের সমস্যা। প্রায় শোনা যায় ও নার্ভের আমার তো মা নার্ভের সমস্যায় ভুগছে, বাবার নার্ভের রোগ হয়েছে। এই বিষয়টা ঠিক কি? মানে নার্ভ তো আমাদের সবার শরীরেরই আছে। নার্ভের সমস্যা মানে আমি এক্স্যাক্টলি বুঝি না। আমি দেখি অনেকে মানে যাদের চলতি কথায় লোকে বলে যে কেউ ধরুন ভুলভাল কথা বলছে, সেটাকেও লোকে বলে ওর নার্ভের রোগ। আবার কোমরে ব্যথা, সেটাকেও লোকে বলে নার্ভের রোগ। কারুর হাতে ব্যথা, সেটাকেও লোকে বলে নার্ভের রোগ। আবার তো নার্ভ আমি জানি নাকি, নার্ভ মানে কি? নার্ভ মানে স্নায়ু, মানে ব্রেন, সোজা কথায় বলতে গেলে। তো আমাদের মস্তিষ্ক রয়েছে, এবং মস্তিষ্ক থেকে পরিচালনা করছে এরকম স্নায়ু বেরোয়, যেটা আমাদের গোটা শরীরটাকে এই মস্তিষ্ক এবং আমাদের পিছন দিকে সুষুম্নাকাণ্ড বলে একটা জিনিস থাকে, গোটা শরীরটাকে আমাদের এই মস্তিষ্কর সাথে কানেক্ট করে রেখেছে এই নার্ভরা। এই নার্ভ হচ্ছে গোটা জিনিসটাকে কানেক্ট করে রেখেছে। তো এই রিলেটেড যে কোনো লোকে নার্ভের রোগ বলে মনে হয়। এবার বুঝতে হবে যে আপনি কি নার্ভের রোগের কথা বলছেন, মানে আপনি কোনটাকে মিন করতে চাইলেন, সেটা আমাকে যদি বলেন তাহলে আমি বলতে না, পারবো। মানে খুব কমনলি শোনা হয় না যে ঠিকই বলেছেন আপনি, যে কোমরে ব্যথা, অবভিয়াসলি ওটা নার্ভের রোগ। তার কারণ আমাদের যেটা বললাম যে সুষুম্নাকাণ্ড, যেটা আমাদের পিঠের পিছন দিকে, মানে এই পিছন দিকে রয়েছে সুষুম্নাকাণ্ড। তো সুষুম্নাকাণ্ড থেকে এরকম দুদিকে এরকম নার্ভ বেরোচ্ছে, যেটা আমাদের গোটা শরীরে যাচ্ছে, হাতে যাচ্ছে, পায়ে যাচ্ছে। এইবার এই সুষুম্নাকাণ্ডটা থাকে আমাদের শিরদাঁড়ার মধ্যে। এই যে পিঠে যে ভার্টিব্রাল কলাম, শিরদাঁড়া, তার মধ্যে দিয়ে সুষুম্নাকাণ্ডটা যাচ্ছে, এবং ওই শিরদাঁড়ার দুদিকে ফুটো ফুটো রয়েছে, ওই ফুটো দিয়ে নার্ভগুলো বাইরে বেরিয়ে আসে এবং হাতে পায়ে যায়। তো কোনো কারণে যদি এই শিরদাঁড়ার কোনো একটা সমস্যা, ধরুন শিরদাঁড়াটা এরকম বসে গেল, কিংবা ফুটোগুলো ছোট হয়ে গেল, কিংবা শিরদাঁড়ার মধ্যে কোনো একটা টিউমার হলো, কিংবা শিরদাঁড়ার মধ্যে কোনো একটা টিবি হয়ে শিরদাঁড়া ক্ষয়ে গেল, তাহলে এই যে নার্ভ যে বেরোচ্ছে তারা ইরিটেটেড হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বেরোতে পারবে না। তার মানে ওই নার্ভটা যে জায়গা দিয়ে যাচ্ছে সেখানে ব্যথা অনুভব করবে। তাহলে সেই জন্যই কোমরে ব্যথা যাদের হয় তারা দেখবেন বেশিরভাগ বলে
যে কোমর থেকে ব্যথাটা পা পা অবধি দিয়ে নেমে নামছে, যাচ্ছে, কারণ হ্যাঁ। ওইখানে যে নার্ভটা বেরোচ্ছে ওই নার্ভটা ইরিটেট হচ্ছে এবং সেই স্নায়ুটার পুরোটাকে ব্যথাটা তখন, পুরোটা নিচ অবধি আসছে। এবার সেটা যদি এইবার তখন আমাদেরকে দেখতে হবে যে কেন হচ্ছে। অনেক সময় সিম্পল আমাদের যে এখানের যে পিঠের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোর একটু হয়তো কোনো একটা চোট লেগেছে, একটু স্প্যাজম হয়েছে মাসেলের, তার জন্য হয়েছে, তখন সিম্পল আমরা যদি মাসেল রিল্যাক্সেশন দিই ঠিক হয়ে যায়। অনেক সময় যদি সেটা ঠিক না হয়, ধরুন কারোর এটা অন্য কোনো সমস্যা, যে হাড় ক্ষয়ে গেছে, পুরো দুটো হাড় এরকম বসে গেছে, আমরা ডিস্ক প্রোল্যাপস বলি, তো সেই সমস্ত ক্ষেত্রে তখন আমাদেরকে আবার অপারেশন করে সেই ডিস্ককে সোজা করতে হয় যাতে নার্ভটা বেরোতে পারে। এবার কিসের জন্য হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট আলাদা আলাদা। তাহলে এই অ্যালজাইমার বা ভুলে যাওয়া এগুলো কি এগুলো নার্ভের রোগ। নার্ভের রোগ? কেন নার্ভের রোগ এগুলো? কারণ এই যে আপনি বললেন অ্যালজাইমার, পার্কিনসন, এই যে এগুলো হচ্ছে ব্রেনের মস্তিষ্কের রোগ। তো এখানে আবার মস্তিষ্কের মধ্যে তো এই সবটাই তো আমাদের স্নায়ুতন্ত্র, ব্রেন, এবং ব্রেন থেকে যারা নার্ভ বেরোচ্ছে, তো মস্তিষ্কের মধ্যে বিভিন্ন কেমিক্যালের গন্ডগোল হচ্ছে। মস্তিষ্কের মধ্যে যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেই সমস্ত নার্ভগুলো, যেরকম অ্যালজাইমারের কথা বললেন, অ্যালজাইমারে একটা টাইপ অফ মানে এক ধরনের নার্ভ যেখান থেকে একটা কেমিক্যাল বেরোয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না, মোট কথা সেই নার্ভগুলো ধ্বংস হয়। সেই নার্ভগুলো তখন ধ্বংস হয়, তখন মানুষ মনে রাখতে পারেন না, সেটা অ্যালজাইমার। সেরকমভাবে পার্কিনসনেও এরকম আমাদের ব্রেনের মধ্যে কেমিক্যাল যেগুলো থাকে সেই কেমিক্যালের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, সেখান থেকে পার্কিনসন হয়। আবার সেই মানে আবার একটা ব্যাপার আছে যে পার্কিনসন এবং আরেক দিকে থাকে যে সাইকোসিস, দুদিকে দুটো কেমিক্যাল। তো পার্কিনসন কোথায়? এটা আমাদের ব্রেনে? ব্রেনের মধ্যে দুটো কেমিক্যাল রয়েছে, একদিকে মানে দুদিকে দু রকম কেমিক্যাল রয়েছে, এবং একটা কেমিক্যাল বেড়ে গেল, একটা কেমিক্যাল কমে গেল, একটা কেমিক্যাল বেড়ে গেলে আর একটা কেমিক্যাল কমে যায়। তো যেটা বেড়ে যাচ্ছে তখন পার্কিনসন হলে এটা ঠিক হয়ে যাচ্ছে, আবার এটা ঠিক হয়ে গেলে পার্কিনসন হয়ে যাচ্ছে, মানে একদিকে পার্কিনসন একদিকে সাইকোসিস, দুদিকে দুটো রয়েছে। তো এরকম বিভিন্ন রকম ভাবে, তো এগুলো সবই নার্ভের রোগ আর কি আলটিমেটলি। ভীষণ জটিল ব্যাপার, জটিল আপনি ব্যাপার। যত সহজ করে বোঝাচ্ছেন। জটিল। স্যার, সব নাক ডাকাই কি স্লিপ অ্যাপনিয়া? না না, অবভিয়াসলি সব নাক ডাকা যে স্লিপ অ্যাপনিয়া তা তো কখনোই নয়। তবে যারা নাক ডাকেন তাদের অবভিয়াসলি স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই, মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেটা অবভিয়াসলি দেখিয়ে নেওয়া উচিত, তাদের পরীক্ষাটা করানো উচিত। তবে স্লিপ অ্যাপনিয়ার খুব কমন প্যাটার্ন যেটা, স্লিপ অ্যাপনিয়া মানে কি, মানে অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে স্লিপ অ্যাপনিয়া যাদের থাকে তাদের কিন্তু রাত্রে বারবার ঘুম ভেঙে যায়, ঠিক আছে, এইটা একটা মানে মানে এটা সিমটমটা মেন এটাই, যে তার বারবার ঘুম ভাঙছে এবং সে তার ঘুমটা একেবারেই সাউন্ড স্লিপ হয় না, তার পরের দিন একটা লেথার্জি থাকে। তো যারা নাক ডাকেন তাদের অবভিয়াসলি স্লিপ অ্যাপনিয়া আছে কি নেই সেইটা কিন্তু চেক করিয়ে নেওয়া উচিত। যদি স্লিপ অ্যাপনিয়া না থাকে তাহলে তো খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, মনের শান্তিতে নাক ডাকুন। কিন্তু যদি স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করা প্রয়োজন, কারণ স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু আলটিমেটলি বিভিন্ন সমস্যা হতে পারে, ইভেন হার্ট অ্যাটাক অবধি হতে পারে। সো স্লিপ অ্যাপনিয়াকে অবভিয়াসলি কারেক্ট করা দরকার। আচ্ছা, স্যার আরেকটা একটু গাইনোকোলজি ডিপার্টমেন্টে চলে গেলেও এটা নিয়ে আপনার আমি অনেকগুলো ভিডিও দেখেছি, সেটা হচ্ছে প্রেগনেন্সি কেয়ার বলবো না, কিন্তু কেউ যদি ফ্যামিলি প্ল্যানিং করে তো তার আগে তার কি ধরনের কেয়ার বা তার কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে কোনো পরামর্শ নেওয়া, এগুলো কি সত্যি দরকার? একদমই দরকার। মানে আমি যদিও গাইনির লোক নই, তবু এইটুকু তো যে কাউকে বলা উচিত। মাধ্যমিক কিছুদিন আগে আমি দেখছিলাম, মাধ্যমিকেও শেখানো হয় যে মানে কুণ্ডলী কুষ্ঠি এগুলোর আগে অবভিয়াসলি যারা বিয়ে করছেন, মানে তারা যতই একে অপরকে চিনে থাকুক না কেন, তাদের কিন্তু কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা দেখা উচিত, যেরকম সেরোলজি মানে কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, কারণ বিভিন্ন সেক্সুয়াল ডিজিজ আছে যেগুলো এক পার্টনার থেকে আর এক পার্টনারের মধ্যে যেতে পারে, তাহলে সেগুলোকে আমরা আটকাতে পারি। দ্বিতীয়ত বিভিন্ন জেনেটিক রোগ খুব ইম্পর্টেন্ট, যে থ্যালাসেমিয়ার মতো জেনেটিক রোগ। তো অবভিয়াসলি সেই জেনেটিক কাউন্সিলিংও কিন্তু বিয়ের আগে করা প্রয়োজন, কারণ মা এবং বাবা মানে যাদের বিয়ে হচ্ছে তারা অ্যাপারেন্টলি তাদের মনে হচ্ছে আমাদের দুজনেরই তো থ্যালাসেমিয়ার কোনো সিমটম নেই, অসুবিধা নেই, কিন্তু বাচ্চা থ্যালাসেমিয়া হয়ে গেল, তো সেটা তো অবভিয়াসলি সেটা খুব বড় সমস্যার একটা জায়গা। তো বিয়ের আগে এই জেনেটিক কাউন্সিলিং করা, ব্লাড গ্রুপ দেখা, কারণ ব্লাড গ্রুপ যদি ধরুন এরকম হলো যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ আর বাবার ব্লাড গ্রুপ পজিটিভ, তাহলে যে বাচ্চা আসবে প্রথম বাচ্চার ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা হবে। তাই এগুলো সমস্ত কিছু দেখা, ব্লাড গ্রুপ,
সেরোলজি থেকে শুরু করে কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, জেনেটিক কাউন্সিলিং করা, যেখানে থ্যালাসেমিয়ার মতো রোগকে আমরা আটকাতে পারি, অবভিয়াসলি এই জিনিসগুলো তো দেখা উচিতই উচিত। স্যার চুল পড়ছে, এটা খুব কমন হয়ে গেছে এখন মেয়েদের সমস্যা। আমরা বাইরে থেকে হেয়ার প্যাক লাগাচ্ছি, দামি দামি শ্যাম্পু, হেয়ার অয়েল ইউজ করছি, কিন্তু এটাই তো কারণ নয়। আমরা ভেতরে কি হচ্ছে কিচ্ছু জানি না, তো কতটা ভুলভাবে এগোচ্ছি আমরা তার ট্রিটমেন্টে। প্রথমেই বলে দিই যে চুল পড়া এটা অনেকে বোঝে না যে আমি কোন ডাক্তারবাবু দেখাবো। আমি প্রথমেই আগে এটা বলে দিই, চুল যদি কারুর পড়ছে এবং এটা সমস্যা, তাহলে এইটা আসে হচ্ছে ডার্মাটোলজির আন্ডারে, মানে স্কিনের ডাক্তারবাবু যারা, এমডি যারা ডার্মাটোলজিতে করেছেন, এটা তাদের আন্ডারে পড়ে। তবুও আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন, তাই আমি বলে দিই, চুল বিভিন্ন কারণে পড়তে পারে। যেরকম কারোর একটা বড় অপারেশন হলো, সার্জারি হলো, প্রচুর স্ট্রেস গেল, দেখবেন চুল পড়ে। তো এটা এক ধরনের চুল পড়ার কারণ, এবং যখনই ওই স্ট্রেসটা চলে যাবে তার আবার চুল ঠিক হয়ে যাবে। এটা একটা খুব কমন ব্যাপার, তাই এটাতে অসুবিধা নেই। কিংবা দেখবেন যারা ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি নেন, তাদের চুল পড়ে যায়, কিন্তু তারপরে দেখবেন আবার চুল উঠে যায়। তাহলে এগুলো একটা দিক। দ্বিতীয় একটা দিক যার জন্য চুল পড়ে, সেটা হচ্ছে চুলের, মানে আমাদের যে স্ক্যাল্প, তার বিভিন্ন ইনফেকশন, যেরকম খুশকি তার মধ্যে, তো তার জন্য চুল পড়ে। এবং সেখানেও আপনি যদি সেগুলোর ট্রিটমেন্ট করান, মানে খুশকির অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলেন, বা যদি স্ক্যাল্পে অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেগুলোর ট্রিটমেন্ট করলেন, তাহলে সেটাও ঠিক হয়ে যায়। এছাড়া চুল পড়ার আরও যে কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের শরীরে কিছু হরমোনাল এফেক্ট, হরমোনাল কিছু সমস্যা হয়, এবং সেটাই সব থেকে কমন সমস্যা। সেটার জন্য আমি লাস্টে আসছি। এছাড়া চুল পড়ার আর কারণ হতে পারে, যেরকম আমি আপনাকে বললাম, থাইরয়েডের সমস্যা। তো হাইপোথাইরয়েড, মানে যাদের থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তাদেরও চুল পড়ে। তো সেখানেও আপনি যদি থাইরয়েড হরমোনটাকে কন্ট্রোল করেন, তাহলেও আপনার চুল পড়া কমে যাবে। ইভেন বিভিন্ন কারণে, মানে বহু রোগ রয়েছে, মানে এরকম রোগ রয়েছে যেখানে, যেরকম আপনাকে আমি বললাম না, যে এরকম আমাদের বডির যে সিস্টেম রয়েছে তারা অনেক সময় বিগড়ে যায় এবং আপনার সিস্টেমকেই ক্ষতি করতে শুরু করে। তো এরকমও রোগ রয়েছে যেখানে আমাদের বডির সিস্টেম ওই চুলের গোড়ার এগেনস্টে বিগড়ে গেল এবং চুলের গোড়াগুলোকে গিয়ে ক্ষতি করতে শুরু করলো। তাহলে আপনি দেখবেন মাথার মধ্যে হঠাৎ করে একটা ফাঁকা জায়গা, একটা জায়গার গোল ফাঁকা, অ্যালোপেশিয়া নাকি ওটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে, সম্ভবত আমি ভুলও বলতে পারি, আমার মাথায় আসে না। সবই অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে চুল পড়ে যাওয়া। এবার অ্যালোপেশিয়ার অনেক টাইপ রয়েছে, সম্ভবত ওটাকে এরিয়াটাই বলে, যেহেতু আমি ডার্মাটোলজির লোক নই, আমি মিসও করতে পারি, কিন্তু ওই জিনিসটাতে ওইটাই হয়, যেখানে এরকম একটা জায়গায় এরকম প্যাচ ফাঁকা, কারণ ওই জায়গাটার ফলিকেল গুলোকে গিয়ে অ্যাটাক করে। তো সেখানেও আপনি যদি ওষুধ লাগান, যেখানে আপনার সিস্টেম, ওটা আবার নর্মাল হয়ে যাবে। এগুলো হচ্ছে সবই মোটামুটি প্রিভেন্টেবল কজ। একটা জিনিস যেটা মোটামুটি এইবার যেটা কমনলি যে টাক পড়ে, মেয়েদেরও চুল পড়ে, ছেলেদেরও, সেটা কি? দেখুন আমার পড়ছে, দুদিক থেকে ফাঁকা হচ্ছে। ছেলেদের তো কমন প্যাটার্ন, এরকম দুদিক দিয়ে ফাঁকা হতে 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 এই দুদিকে ফাঁকা হয়, আর এই জায়গাটা ফাঁকা হয়, এবং আস্তে আস্তে টাকটা হয়ে যায়। মেয়েদের ক্ষেত্রে অন্যরকম হয়। মেয়েদের ক্ষেত্রে হয় সিথির দুদিক থেকে চুল ফাঁকা হতে শুরু করে। মেয়েদের ক্ষেত্রে, মানে আমাদের যেরকম এই সামনের লাইনটা পিছোচ্ছে, এটা পিছিয়ে যাচ্ছে, এরকম ভাবে টাক পড়ছে, আর এই জায়গাটা ফাঁকা হচ্ছে। মেয়েদের ওটা হয় না, মেয়েদের সামনের লাইনটা ইনট্যাক্ট থাকে, কিন্তু মেয়েদের সিথির দুপাশ থেকে চুলটা ফাঁকা হয়। এইটা হয় হরমোনের জন্য, এইটা হরমোনাল এফেক্ট। এবং এই যে টাক পড়ার কারণটা, এইটাকে আটকানো সম্ভব ইনিশিয়াল স্টেজে। যদি শুরু থেকেই আপনি এটা ট্রিটমেন্টে থাকেন, অবভিয়াসলি বুঝতেই পারছেন, যেহেতু হরমোনাল, তার মানে এরকম ওষুধ থাকে যেগুলো এই হরমোনগুলোকে ব্যালেন্স করে, কিংবা বিভিন্ন ড্রপ পাওয়া যায় যারা ফলিকেল গ্রো করতে সাহায্য করে, তাহলে আপনি তার ফলাফল পাবেন। কিন্তু একবার যদি পুরো ফাঁকা হয়ে যায়, ফলিকেল চলে যায়, তারপরে কিন্তু যতই তেল লাগান, যাই করুন, আর চুল ফেরত আসবে না। যদি ফলিকেলই চলে যায়, তখন কিন্তু একমাত্র ট্রিটমেন্ট ওই, আইদার আপনাকে সস্তায় যদি কাজ করতে চান, তাহলে আপনাকে পরচুল পড়তে হবে, আর যদি আপনার বাজেট থাকে এবং ভালো জায়গা থাকে, কারণ অনেক জায়গায় এখন হচ্ছে, তারপরে আরও বিপদ হয়, তাহলে আপনাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে। তো সেগুলোই হচ্ছে লাস্ট স্টেপ। বাট যদি শুরুতেই আপনি যখন বুঝছেন যে ফাঁকা হচ্ছে এবং আপনি চান যে আপনি ট্রিটমেন্ট করাতে, যেরকম অনেক ছেলেরা টাক হয়ে গেলে তাদের কিছু যায় আসে না, তাহলে যায় আসে না, কিন্তু যারা চায় তাহলে তাদের শুরু থেকেই ট্রিটমেন্টে থাকতে হবে। তবে চুল পড়ার বহু কারণ থাকতে পারে, সেটা আমি আপনাকে বললাম। এরকম অনেক কারণ আছে যেগুলোতে ওই সমস্যাগুলো চলে গেলে আবার চুল গজিয়ে যাবে। বাহ স্যার, খুব ভালো লাগলো আজকে এতটা ব্যস্ত সময়ের মধ্যে সময় দিয়েছেন। একদম শেষ দুই একটা খুব সুন্দর অন্যরকম প্রশ্ন করব, সেটা হচ্ছে রায়রুদ্দুর কেমন আছে? ভালো, খুব ভালো আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এত টাফ শিডিউল,
দুজনেই একদম এতটা ব্যস্ত, তার মধ্যে এত সুন্দর করে ব্যক্তিগত জীবনটাকে লিড করার এবং এত সুন্দর সুন্দর ছবি তোলার, এত সুন্দর ভিডিও করার সময় কিভাবে ম্যানেজ করেন, না, এটাও কিন্তু একটা বড় না না ব্যাপার। সময় আমাদের সবার কাছেই থাকে। এবার জীবনে ছোট ছোট যে জিনিসগুলো যেগুলো আমাদের যদি সেই জিনিসগুলো না থাকে তাহলে তো আমরা অ্যাকচুয়ালি পরিশ্রম করতে পারবো না। কারণ কাজ তখনই আপনি করতে পারবেন যখন আপনার কাছে কোনো একটা এরকম জায়গা থাকবে যে জায়গাগুলো থেকে আপনি অনেকটা ভালো শক্তি পাবেন অক্সিজেন। যাতে আরো বেশি করে কাজ করতে পারেন। সেই জন্যই এই পড়ানো, ডাক্তারি সব কিছু করতে পারি আর কি একসাথে। খুব ভালো স্যার, খুব ভালো থাকুন, এভাবেই থাকুন। আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও আপনার কাছ থেকে আমরা দর্শকরা পাবো, নিশ্চয়ই তাতে উপকৃত হবো। এবং আজকের ভিডিও থেকেও নিশ্চয়ই অনেকটা ভুল ধারণা আপনারা কাটিয়ে উঠেছেন, অনেক ভালো ভালো টিপস পেয়েছেন, সেগুলো মেনে চলুন। স্যার ভালো থাকবেন, নমস্কার।